লাস্ট আলোচনা করেছিলাম কোনো আহিত পরিবেশিতে সঞ্চিত স্থিতিশক্তির রাশিমালা নিয়ে। তাতে আমরা যেটা পেয়েছিলাম, যদি পরিবেশী ধারকত্ব হয় সি এবং তার কিউ আধান দেওয়ার ফলে যদি তার অন্তিম বিভব হয় ভি, তাহলে ধারকটিতে বা পরিবেশীটিতে সঞ্চিত স্থিতিশক্তির রাশিমালা বা তড়িৎ স্থিতিশক্তির রাশিমালা হয় হাফ সিভি স্কোয়ার। এটাই পেয়েছিলাম ডাব্লিউ হিসাবে, অথবা পেয়েছিলাম এটাই কিউ স্কোয়ার বাই 2c হিসাবে, বা আমরা পেয়েছিলাম হাফ কিউ ইন্টু ভি হিসাবে। তো মনে রাখতে হবে, এটাই বেশি গুরুত্বপূর্ণ। হাফ সিভি স্কোয়ারটি সবচেয়ে বেশি কাজে লাগে। আসছে আমি নেক্সট পয়েন্টে, দুটি পরিবেহীর মধ্যে আধান বন্টন সম্পর্কিত ধারণা। হ্যাঁ, আমি 1 নম্বর কেস হিসেবে বলছি, দুটি সমবিভব সম্পন্ন পরিবেহীর ক্ষেত্রে হ্যাঁ, যদি এমনটা ভেবে নেওয়া হয় যে এ একটা গোলীয় পরিবেহী এবং বি একটা গোলীয় পরিবেহী, হয়তো এটা অন্তরিত পরিবেহী, অন্তরক দণ্ডের উপর বসানোর উদ্দেশ্য এটাই, যাতে কোনো আধান পরিবেহীকে দেওয়া হলেও আধানটা যেন ভূপৃষ্ঠে ধাবিত হতে না পারে। এ একটি গোলীয় পরিবেহী, বি একটি পরিবেহী নেওয়া হলো এবং তাদেরকে কোনো একটি পরিবেহী তার দ্বারা সংযুক্ত করা হয়েছে। আমি যদি এই ব্যবস্থাটিকে কোনো একটা পরিবেহীকে আধান দেই, ধরে নাও টোটাল আধান দেওয়া হলো কিউ পরিমাণ, সেটা যেখানে দিয়ে নেওয়া হলো, একে দিই আর বিকে দিই, আলটিমেট দুই পরিবেহীর মধ্যে আধানের বন্টন ততক্ষণই চলবে বা ততক্ষণ পর্যন্ত চলবে আর কি, এমনভাবে বিভাজিত হবে যে ফাইনালি এদের মধ্যে একটা বিভব সাধারণ হবেই। ধরি সেই সাধারণ বিভবটি হলো ভি। কারণ আমরা জানি কোনো পরিবেহীর মধ্যে আধান এক স্থান থেকে অন্য স্থানে স্থানান্তরের যে ঘটনাটি, এটা বিভবই ঠিক করে দেয়। স্বাভাবিকভাবে এই বিভবের যতক্ষণ পর্যন্ত না এই বিভব সমান হবে, ততক্ষণ পর্যন্ত তাদের মধ্যে আধান বন্টিত হবেই বা আধানের বন্টন চলবে বা বিভাজন হবে, যাই বলে না কেন। আমি সেটাই ধরে নিলাম যে এদের একটি সাধারণ বিভব এসে উপস্থিত হয়েছে, সেটা হলো ভি। এটাই হলো দুটি সমবিভব সম্পন্ন পরিবেহী ভি এবং ভি। এবং এতে যদি এ পরিবেহী ধারকত্ব হয় C1 এবং বি পরিবেহী ধারকত্ব হয় C2, আমি ভিন্ন ধারকত্ব বিশিষ্ট পরিবেহী নিয়েছি, সমান নিলে কোনো সমস্যা নেই। এবং তাতে যদি আমি এখন নিশ্চিত হয়ে বলতে পারি যে এর ধারকত্ব যদি C1 এবং বিভব যদি হয় ভি, তার মানে এর মধ্যে আধান আছে C1 ইন্টু ভি, কারণ আমরা জানি কিউ ইকুয়ালস টু সিভি, অর্থাৎ আমি সেটাই আধান যদি Q1 হিসেবে ধরে নিই, তাহলে আমি এখানে লিখতেই পারি এ পরিবেহীর ক্ষেত্রে Q1টা হবে C1 ইন্টু ভি। ঠিক তেমনই বি পরিবেহীর আধান যদি হয় Q2, তবে Q2 ইকুয়ালস টু বলা যায় C2 ইন্টু ভি। অর্থাৎ সমগ্র ব্যবস্থাটিতে মোট আধানের পরিমাণ যদি বলি কিউ, মোট আধান কিউ ইকুয়ালস টু হবে Q1 প্লাস Q2, কারণ তড়িৎ আধানের সংরক্ষণ নীতি অনুযায়ী আধানের কোনো সৃষ্টি বা বিনাশ নেই, সুতরাং যা আধান দেওয়া থাকবে মোট আধানের পরিমাণ কনস্ট্যান্টই থাকবে। এটা ইকুয়ালস টু C1V প্লাস C2V, বা আমরা লিখতেই পারি ভি সমান সমান কিউ বাই C1 প্লাস C2। এটাই হলো দুটি ভিন্ন সমবিভব সম্পন্ন পরিবেহীর ক্ষেত্রে সাধারণ বিভবের রাশিমালা। যে বিভবটা দুটির ক্ষেত্রে সমান, সেটা কিছুই নয়, মোট আধান যে পরিমাণ দিয়েছি সেই মোট আধান বাই মোট ধারকত্ব, এটাই হলো সাধারণ বিভব। বরং এখান থেকে ভেঙে বলা যেতে পারে যে Q1 যে আধানটা আমরা পেয়েছি প্রথম পরিবেহীর ক্ষেত্রে, সেই আধানের পরিমাণটা C1 ইন্টু ভি, অর্থাৎ সেটা দাঁড়াবে C1 ইন্টু কিউ বাই, এই যে কিউ বাই C1 প্লাস C2, এটা হবে ভি, অর্থাৎ C1 বাই C1 প্লাস C2 ইন্টু কিউ। এবং দ্বিতীয় পরিবেহীতে যে আধানটা অবস্থান করবে বিভবটা সমান করার উদ্দেশ্যেই, তাতে কিউটি ইকুয়ালস টু দাঁড়াবে C2V, আর C2V এর মান হবে C2 বাই C1 প্লাস C2 ইন্টু কিউ। অর্থাৎ এখানে দুটি পরিবেহীর মধ্যে আধানের যে বন্টন হচ্ছে Q1 ও Q2, বিভব সমান রাখতে গিয়ে সেই Q1 আর Q2 এর অনুপাতটি আলটিমেট তাদের ধারকত্বের অনুপাতে সমান হবে। অর্থাৎ যে পরিবেহীর ধারকত্ব বেশি, তার মধ্যে সঞ্চিত আধানের পরিমাণটা অবশ্যই বেশি হবে বিভব সমান রাখার উদ্দেশ্যে। আসছি আমি নেক্সট পয়েন্ট হিসাবে,
এর এই সাব পয়েন্ট ভিন্ন বিভব সম্পন্ন পরিবাহীর ক্ষেত্রে। হ্যাঁ, এবার ধরে নাও এরকম একটা ব্যবস্থা গ্রহণ করা হলো যে এ একটি পরিবাহী এবং বি একটি পরিবাহী এবং দুটি অন্তরিত পরিবাহী। আবার বলছি, আমি পুরো সংস্থাটিকে কিউ আধান দিতে চাই, ক্যাপিটাল কিউ আধান। হ্যাঁ, এখানে এ পরিবাহী ধারকত্ব C1 আগের মতোই বলছি, বি পরিবাহী ধারকত্ব C2। আমি এ কে দিয়েছি Q1 আধান, বি কে দিয়েছি Q2 আধান। হ্যাঁ, দিয়েছি আমি মোট আধান Q সমান সমান Q1 প্লাস Q2। এই মোট আধান দেওয়া আছে। এতে হয়তো হতেই পারে যে প্রথম পরিবাহীর বিভব হয়েছে V1, দ্বিতীয় পরিবাহীর বিভব হয়েছে V2। সমান হবে এমন কোনো কথা নেই, নাও হতে পারে, কারণ Q1 ইকুয়ালস টু C1 ইন্টু V1 হতেই পারে, দুটি পরিবাহীর বিভব আলাদা হতেই পারে। এবার এখানে যদি বলি যে না, আমি Q1 Q2 দেখিয়ে বলেছিলাম যে বিভব হলো VV, কারণ এখানে পরিবাহী তার দিয়ে সংযুক্ত করা ছিল, তাই এতে সাধারণ বিভবটা ছিল V। কিন্তু এই কেসটাতে আমি বলছি না যে আগে এদের দ্বারা পরিবাহী দ্বারা তার দ্বারা সংযুক্ত করা ছিল, বরং এটা পরিবাহী তার দ্বারা সংযোগের আগে, সংযোগের আগের কেসটাই বলেছি যে দুটো পরিবাহী যাদের ধারকত্ব C1 C2, আধান দিয়েছি Q1 Q2, এতে তাদের বিভব হয়েছিল V1 V2, এবং অর্থাৎ পরিবাহী দ্বয় ভিন্ন বিভব সম্পন্ন। হ্যাঁ, এই পরিস্থিতিতে যদি বলি যে Q1 ইকুয়ালস টু কত আছে, তুমি বলতে পারো C1 ইন্টু V1, এবং Q2 এর মান কত আছে C2 ইন্টু V2, অর্থাৎ Q1 দাঁড়াবে C1 V1 প্লাস এখানে C2 V2। এই হলো মোট আধানের পরিমাণ। হ্যাঁ, এখন যদি পরিবাহী দ্বয়কে এ পরিবাহী আর বি পরিবাহী দ্বয়কে একটি পরিবাহী তার দিয়ে সংযুক্ত করি, তাহলে ভিন্ন বিভব সম্পন্ন পরিবাহী দ্বয়ের মধ্যে অবশ্যই আধান বণ্টিত হবে, কারণ এখানে পরিবাহীদের মধ্যে বিভব পার্থক্য আছে। এর যদি V1 এর যদি V2 যদি ভিন্ন হয়, অর্থাৎ V1 যদি নট ইকুয়ালস টু V2 হয়, নট ইকুয়ালস টু V2 হলে অবশ্যই পরিবাহীদের মধ্যে আধান বণ্টিত হবে। হ্যাঁ, আমি জানি না এখানে কোনটা উচ্চ বিভব কোনটা নিম্ন বিভব। ধরে নিলাম V1 যদি উচ্চ হয় V2 এর থেকে, তাহলে অবশ্যই ধনাত্মক আধান উচ্চ থেকে নিম্নের দিকে ধাবিত হবে, অর্থাৎ Q1 থেকে Q2 এর দিকে ধাবিত হবে আধান। হ্যাঁ, ধরে নিলাম এতে আধান বন্টনের ফলে এ পরিবাহীর আধান আছে স্মল Q1 এবং বি পরিবাহীর আধান আছে স্মল Q2। হলো এখন যে ট্রান্সফার হয়েছে কিছুর আধান, অর্থাৎ বি পরিবাহীতে আধান আসছে অতিরিক্ত Q2 মাইনাস আগে ছিল ক্যাপিটাল Q2, বর্তমানে আসলো স্মল Q2 হলো, কারণ এখানে আধান আসছে Q2 মাইনাস Q2, স্মল Q2 মাইনাস ক্যাপিটাল Q2, যেখানে স্মল Q2 গ্রেটার দেন ক্যাপিটাল Q2। অন্যদিকে এখানে আবার স্মল Q1 এটা হবে লেস দেন ক্যাপিটাল Q1, কারণ এখান থেকে আধান ট্রান্সফার হয়েছে যদি ধরে নেই। হ্যাঁ, তবে ধারকত্ব এস C1 C1-এ আছে, এস C2 C2-এ আছে। আমি বলেছি এই যে পরিবাহী দ্বয়ের মধ্যে যে আধান বণ্টিত হওয়ার ফলে এর আধান এখন স্মল Q1, এর আধান এখন স্মল Q2 দাঁড়ালো, তাতে এই আধানের বন্টন কতক্ষণ চলবে? যতক্ষণ না আবার বিভব সমান হয়, অর্থাৎ ফাইনালি এদের একটা সাধারণ বিভব দাঁড়াবে। ধরে নিলাম সেই সাধারণ বিভবটি হলো VV। এটা হলো সংযোগের পরের পরিস্থিতি। হ্যাঁ, তাহলে সংযোগের পরে অর্থাৎ আধান বন্টনের পরে যদি বলি পুরো সংস্থাটির মোট আধান কত আছে, তাহলে আবার বলো মোট আধান হবে Q ইকুয়ালস টু C1V মানে স্মল Q1 প্লাস C2V মানে স্মল Q2, অর্থাৎ সংযোগের পরে মোট আধান দাঁড়াবে C1V প্লাস C2V, অর্থাৎ সাধারণ বিভব আবার দাঁড়িয়ে গেল Q বাই C1 প্লাস C2। অর্থাৎ আমি যদি সংযুক্ত করে আধান দিই তাহলে সাধারণ বিভবের রাশিমালা যা হয়, আর আগে আধান দিয়ে পরে যদি সংযোগ করি তাহলে সাধারণ বিভবের রাশিমালা একই হয়। হ্যাঁ, তবে ভিন্ন বিভব সম্পন্ন পরিবাহীর ক্ষেত্রে সাধারণ বিভবের রাশিমালাটিকে একটু চেঞ্জ করে বলা যেতে পারে, যেহেতু এই কিউ আলটিমেট এই কিউ এর সমান মোট আধান হিসাবে মোট আধান সংরক্ষিত থাকে, এই বলা যাবে সাধারণ বিভবের রাশিমালা হলো C1 V1 প্লাস C2 V2 বাই C1 প্লাস C2। হ্যাঁ, এই রাশিমালাটাই সাধারণ বিভবের রাশিমালা হিসেবে গুরুত্বপূর্ণ বেশি। ভিন্ন বিভব সম্পন্ন পরিবাহীর ক্ষেত্রে এটাকে ইউজ করবো, আর যদি ভিন্ন বিভব উল্লেখ করা না থাকে তাহলে সাধারণ বিভবের রাশিমালা হবে মোট আধান বাই মোট ধারকত্ব। এখানেও মোট আধান বাই মোট ধারকত্ব। যাই হোক, তাহলে আমি যদি বলি এখন বন্টনের পরে আধান বন্টনের পরে
এ পরিবাহীতে আধান কত আছে, অর্থাৎ স্মল কিউ ওয়ান ইকুয়ালস টু কত, সেখান থেকে বলবো স্মল কিউ ওয়ানটা হলো সি ওয়ান ইন্টু স্মল ভি বা ভি, আর সেই ভি যদি হয় কিউ বাই সি ওয়ান প্লাস সি টু, তবে বলা যেতে পারে এখানে কিউ ওয়ানের রাশিমালাটি সেম এই রাশিমালাই চলে আসছে উপরেরটাই, একইভাবে কিউ টু আসবে নিচেরটাই। এবং কোন পরিবাহীতে কতটুকু আধান বণ্টিত হলো, এখানে আধানের যে সংরক্ষণ নীতি যে লঙ্ঘিত হয়নি সেটা সুনিশ্চিতভাবে দেখাতেই পারি। যে আমি যে কিউ ওয়ানের রাশিমালাটি পাবো সেটা হবে স্মল কিউ ওয়ান, এখন হবে এটা স্মল কিউ টু রাশিমালা দাঁড়াবে এইটা, স্মল কিউ টু জানি স্মল কিউ ওয়ান যদি জানি, তাহলে এই পরিবাহী থেকে কতটুকু আধান বিতে ট্রান্সফার হলো সেটা বের করা যাবে কিউ ওয়ান মাইনাস স্মল কিউ ওয়ান মাইনাস ক্যাপিটাল কিউ ওয়ান। আর বি পরিবাহীতে কতটুকু আধান আসলো এটা হবে স্মল কিউ টু মাইনাস ক্যাপিটাল কিউ টু। যদি ক্যালকুলেশন করে দেখি দেখা যায় যে এ পরিবাহী থেকে যে আধান স্থানান্তরিত হবে বি পরিবাহী ঠিক সেই আধানই গ্রহণ করেছে, অর্থাৎ এখানে আধানের সংরক্ষণ নীতি লঙ্ঘিত হয়নি। নেক্সট রিলেটেড সাব পয়েন্ট হিসেবে বলছি আমি, আধান বন্টনের ফলে শক্তি ক্ষয়ের রাশিমালা প্রতিষ্ঠা। আমি যদি ওই কেসটাই তুলে ধরি যে সি ওয়ান ও সি টু ধারকত্ব বিশিষ্ট দুটি পরিবাহী, তাদের বিভব ছিল যথাক্রমে ভি ওয়ান ও ভি টু, অর্থাৎ পরিবাহীদ্বয়ের বিভব ধরে নিলাম আলাদা ছিল। তাতে আমি এখন বলতেই পারি যে পরিবাহীদ্বয়কে ভিন্ন বিভব সম্পন্ন পরিবাহীদ্বয়কে পরিবাহী তার দিয়ে যুক্ত করলে আধান বণ্টিত হবে। হ্যাঁ, যদি শুরুতেই এদের বিভব ভি ভি থাকতো তাহলে পরিবাহী তার দিয়ে যুক্ত করলেও আধান বণ্টিত হতো না, কারণ আমরা জানি বিভবের পার্থক্যই ঠিক করে দেবে আধান কোন দিক থেকে কোন দিকে সঞ্চালিত হবে। সুতরাং বিভবের পার্থক্য না থাকলে আধান আর বণ্টিত হওয়ার কোনো কেস নেই। তাই আধান যেহেতু বন্টনের ঘটনা নিয়ে এখানে আলোচনা করছি, তাই আমি কেস টুটাকে নিয়ে আলোচনা করছি। আমি শুধু এতটুকু বলতেই পারি যে সি ওয়ান ও সি টু ধারকত্ব বিশিষ্ট দুটি পরিবাহীকে পরিবাহীর যদি বিভব যথাক্রমে ভি ওয়ান ও ভি টু হয়, তাহলে পরিবাহীদ্বয়কে একটি পরিবাহী তার দিয়ে যুক্ত করার ফলে সংস্থাটির সাধারণ বিভবের রাশিমালা দাঁড়ায় ভি সমান সমান সি ওয়ান ভি ওয়ান প্লাস সি টু ভি টু বাই সি ওয়ান প্লাস সি টু। এই হলো সংস্থাটির সাধারণ বিভব আধান বন্টনের পরে। আমি যদি বলি আধান বন্টনের আগে সংস্থাটির মোট শক্তি কত ছিল, তাহলে বলাই যাবে এর শক্তি ছিল হাফ সি ওয়ান ভি ওয়ান স্কোয়ার আর এর শক্তি ছিল হাফ সি টু ভি টু স্কোয়ার। অর্থাৎ আধান বন্টনের আগে সংস্থাটির মোট শক্তি ছিল, যদি বলি ক্যাপিটাল ই ওয়ান, এটা ছিল হাফ সি ওয়ান ভি ওয়ান স্কোয়ার প্লাস হাফ সি টু ভি টু স্কোয়ার। আর যখন পরিবাহী তার দিয়ে যুক্ত করা হলো নেক্সট, অর্থাৎ বন্টনের পরে সংস্থাটির মোট শক্তি দাঁড়াবে, যদি বলি ই টু, তাতে দাঁড়াবে হাফ সি ওয়ানে থাকলো, কিন্তু তখন যে বিভবটা দাঁড়ালো ভি, তাই মোট শক্তি হবে হাফ সি ওয়ান ভি স্কোয়ার প্লাস হাফ সি টু ভি স্কোয়ার। আমি এখান থেকে ক্যালকুলেশনটা একটু দেখিয়ে দিতে পারি যে হাফ ভি স্কোয়ার কমন গেলে, অর্থাৎ হাফ ভি স্কোয়ার কমন নিলে দাঁড়াবে সি ওয়ান প্লাস সি টু, বা হাফ এই ভি এর মান যদি এখান থেকে বসিয়ে দেওয়া হয় তাহলে দাঁড়াবে উপরে সি ওয়ান ভি ওয়ান প্লাস সি টু ভি টু তার হোল স্কোয়ার, নিচে দাঁড়াবে সি ওয়ান প্লাস সি টু তার হোল স্কোয়ার ইন্টু সি ওয়ান প্লাস সি টু, একটা কেটে গিয়ে দাঁড়াবে নিচে একটা সি ওয়ান প্লাস সি টু। অর্থাৎ বন্টনের পরে শক্তি, আধান বন্টনের পরের শক্তি হলো মোট শক্তি এত দাঁড়ালো, আর বন্টনের আগের শক্তি দাঁড়ালো এত। সুতরাং আমি যদি বলি যে এখানে শক্তি ক্ষয় কত, শক্তি ক্ষয় মানে শক্তি লস হয়েছে, অর্থাৎ প্রাথমিক শক্তির তুলনায় অন্তিম শক্তি কমে গেছে। তাই শক্তি ক্ষয় যদি বলে ডেল্টা ই, সেটা লেখা উচিত ই ওয়ান মাইনাস ই টু, কারণ প্রাথমিক শক্তির পরিমাণটা ছিল বেশি। হ্যাঁ, এবার কথার কথা আমি জানি না শক্তি ক্ষয় হয়েছে কি না, বা আদৌ আমাদের জানা নেই যে শক্তি ক্ষয় হয়েছে কি না। যদি শক্তি ক্ষয় হয়ে থাকে তাহলে কিভাবে হলো, বা শক্তি গেইন করেছি কিনা। যাই হোক, শক্তির গেইন হওয়াটা ইম্পসিবল, তাহলে শক্তির নিত্যতা সূত্রে লঙ্ঘিত হয়ে যাবে। তবুও আমি বলছি যে আমি যদি বলি যে ই ওয়ান
আপাতত যদি শক্তি ক্ষয় ধরি তাহলে E1 মাইনাস E2ই হওয়া উচিত, এবং সেই মানটা যদি ধনাত্মক হয় তাহলে আমি শক্তি ক্ষয়ই পাবো। কিন্তু যদি দেখি শক্তি ক্ষয়টা হয়েছে ঋণাত্মক, তাহলে বুঝে নিতে হবে শক্তি ক্ষয় ঋণাত্মক মানে ঋণাত্মক শক্তি ক্ষয় মানে শক্তি বৃদ্ধি। আর যদি দেখি এই বিয়োগফল আসে 0, তার মানে আধান বন্টনের জন্য কোনো শক্তি ক্ষয় হয়নি, এটুকু সিদ্ধান্ত আসাই যাবে। যাই হোক, E1 আর E2 এর মান বসিয়ে আমরা পাচ্ছি E1 বসালে হাফ কমন গিয়ে দাঁড়াবে C1 V1 স্কোয়ার প্লাস C2 V2 স্কোয়ার মাইনাস E2 এর মান যদি বসাই তাতে দাঁড়াবে হাফ ইন্টু C1 V1 প্লাস C2 V2 তার হোল স্কোয়ার বাই C1 প্লাস C2। হ্যাঁ, পুরো ক্যালকুলেশন থেকে হাফ কমন গেলে লসাগু দাঁড়াবে C1 প্লাস C2। জাস্ট উপরে ক্যালকুলেশন করে দেখি, এই C1 আর এইটাকে গুণ করলে এটার সঙ্গে এটা পুরোটা গুণ হয়ে যাবে, অর্থাৎ C1 এর সঙ্গে যদি C1 V1 স্কোয়ার গুণ করে দেখি তাহলে এই যে C1 স্কোয়ার V1 স্কোয়ার হোল স্কোয়ারের সূত্র থেকে এটা কেটে যাবে। ঠিক একইভাবে C2 স্কোয়ার V2 স্কোয়ার C2 স্কোয়ার V2 স্কোয়ার কেটে যাবে, অর্থাৎ দাঁড়াবে এখানে C1 এটার সঙ্গে দাঁড়াবে এই গুণটা C1 C2 V1 স্কোয়ার, এটার সঙ্গে দাঁড়াবে এই গুণটা C1 C2 V2 স্কোয়ার মাইনাস এখানে দাঁড়াবে 2 C1 C2 V1 V2। অর্থাৎ ক্যালকুলেশন দাঁড়াচ্ছে হাফ ইন্টু উপর থেকে C1 C2 কমন নিয়ে দাঁড়াচ্ছে এখানে V1 স্কোয়ার প্লাস V2 স্কোয়ার মাইনাস 2 V1 V2, অর্থাৎ V1 মাইনাস V2 তার হোল স্কোয়ার, আর নিচে দাঁড়াবে C1 প্লাস C2। হ্যাঁ, একটা পরিবাহীর ধারকত্ব কখনো ঋণাত্মক হতে পারে না, তাই এখানে C1 পজিটিভ রাশি C2 পজিটিভ রাশি, ওভারঅল এই পার্টটা পজিটিভ রাশি। এবং আমি যদি এই পথটিতে আসি, এই পথটিতে V1 V2 এর থেকে বড় হোক বা V2 V1 এর থেকে বড় হোক, আলটিমেট এটা যেহেতু স্কোয়ার টার্ম আছে এটা হবে পজিটিভ রাশি, স্কোয়ার অলওয়েজ পজিটিভ। যদি V1 নট ইকুয়ালস টু V2 হয়, V1 নট ইকুয়ালস টু V2 হলে এটা একটা পজিটিভ মান আসবে। কিন্তু যদি V1 ইকুয়ালস টু V2 হয়, অর্থাৎ পরিবাহিতা যদি সমবিভব সম্পন্ন হতো, তাহলে এই পথটা হতো 0, আর এই পথটা 0 হলে শক্তি ক্ষয় হতো 0। হ্যাঁ, কেন হবে না? কারণ যখন বিভব সমান হবে বা সমান থাকতো তাহলে সেক্ষেত্রে আধান বন্টনের কেসটাই আসতো না, আর আধান বন্টিত না হলে শক্তি ক্ষয়ের কেসটা আসতো না এখানে। আর যদি বিভব আলাদা হয় তো আধান বন্টিত হবে, তাতে দেখা যাচ্ছে ডেল্টা ই অর্থাৎ শক্তি ক্ষয়ের মান হচ্ছে ধনাত্মক রাশি, অর্থাৎ এটাই শক্তি ক্ষয়ের রাশি মানে আধান বন্টনের জন্য। হ্যাঁ, তাহলে এখন স্বাভাবিকভাবেই প্রশ্ন চলে আসে যে শক্তি ক্ষয়টা যে হলো, এই শক্তিটা গেল কোথায়? কারণ শক্তি তো এইভাবে বিনাশ হয় না, শক্তি কেবলমাত্র আমরা জানি শক্তির নিত্যতা সূত্র অনুসারে শক্তির কেবলমাত্র রূপান্তর অথবা স্থানান্তর সম্ভব। হ্যাঁ, তবে এই পরিপ্রেক্ষিতে বলা যেতে পারে এখানে যে শক্তি ক্ষয় হয়েছে বা শক্তির যে অপচয় হয়েছে, সেই অপচয়ের কারণ হিসাবে এই যে দুটি পরিবাহীর মধ্যে সংযোগের যে পরিবাহী তারটি আছে, সংযোগী যে পরিবাহী তারটি, তার মধ্য দিয়ে যখন তড়িৎ প্রবাহিত হবে, তখন আমরা জানি পরিবাহী তারের মধ্য দিয়ে তড়িৎ প্রবাহের ফলে তড়িৎ প্রবাহের তাপীয় ফল সংখ্যা যে ঘটনাটি, অর্থাৎ চুলক্রিয়া যে ঘটনাটি, এটা আমরা কম বেশি পড়েছিলাম ক্লাস 10-ই। অর্থাৎ এক্ষেত্রে বলা যেতে পারে সংযোগী পরিবাহী তারের মধ্যে তড়িৎ প্রবাহের ফলে পরিবাহীটিতে যে জুলক্রিয়ার সৃষ্টি হয় তার জন্য কিছুটা তাপশক্তির উদ্ভব ঘটে। এই তাপশক্তিকে এখানে অপচয়ী শক্তি হিসেবে ধরা হয়। এছাড়াও পরিবাহী তার দিয়ে এই ভিন্ন বিভব সম্পূর্ণ পরিবাহীকে যুক্ত করলে বিদ্যুৎ স্ফুলিঙ্গের সৃষ্টি হবে, স্পার্কের, যেটা আমরা জানি এর আগেও বা আমাদের কমন ধারণা এটুকু আছে যে দুটি পরিবাহী তারকে পজিটিভ নেগেটিভ কানেকশন করলে স্পার্কের সৃষ্টি হয়। আর স্বাভাবিকভাবে এখানেও যেহেতু ভিন্ন বিভব সম্পন্ন পরিবাহী দ্বয়কে পরিবাহী তার দিয়ে যুক্ত করা হয়েছে, তাহলে এখানে স্ফুলিঙ্গের সৃষ্টি হবে। আর সেই স্ফুলিঙ্গ মানে আলটিমেট আলোক শক্তি, তাপ শক্তি, কিছুটা শব্দ শক্তি, এই যে শক্তিতে রূপান্তর, এই শক্তির রূপান্তরের ফল হিসাবেই আধান বন্টনের জন্য শক্তি ক্ষয় এখানে এসেছে। হ্যাঁ, নেক্সট আলোচনার বিষয়বস্তু হলো ধারক অর্থাৎ ক্যাপাসিটর। ক্যাপাসিটর কি? এটা একটা জাস্ট যান্ত্রিক ব্যবস্থা বা একটি ইলেকট্রনিক যান্ত্রিক ব্যবস্থা, যার সাহায্যে আধান সংগ্রহ করে রাখা যায়। অর্থাৎ আধান সংগ্রহ করার জন্য বা ধরে রাখার জন্য যে যান্ত্রিক ব্যবস্থার সাহায্য নিতে হয় তাকেই বলা হয় ধারক। আর সেটা যদি এটা কার্যগত সংজ্ঞা,
যদি সেটা গঠনগতভাবে বলি, তবে আমি ধারকত্ব কোন কোন বিষয়ের উপর নির্ভরশীল এটা আলোচনা করতে গিয়ে বলেছিলাম যে কোনো একটা পরিবাহী, সেই পরিবাহীর ধারকত্ব সবচেয়ে বেশি বাড়ানোর উপায় হলো, ধারকত্ব বাড়ানোর সবচেয়ে বেশি যে উপায়টি, সেটা হলো এর নিকটে কোনো একটা ভূসংলগ্ন পরিবাহীকে রেখে দাও। ভূসংলগ্ন যদি পরিবাহীকে রাখি, তবে কৃত্রিমভাবে এই পরিবাহীটির, এই যে অন্তরিত যে পরিবাহীটি আছে তার ধারকত্ব বহুগুণ বাড়ানো যায়। কৃত্রিমভাবে এই ধারকত্ব বাড়ানোর এই যে যান্ত্রিক ব্যবস্থাটি, পুরো সিস্টেমটা, এটাকে বলা হয় ধারক। অর্থাৎ চিত্র হিসাবে এইভাবে দেখাতে পারি যে এই একটা পরিবাহী পাত এর নিকটে রাখা হলো একটি ভূসংলগ্ন পরিবাহী পাত বি। হ্যাঁ, যদি ভূসংলগ্ন পরিবাহী পাতটিকে না রাখি, তাহলে এ পাতের ধারকত্ব নেই এমনটা নয়, আছে, কিন্তু কৃত্রিমভাবে অপর একটি পরিবাহীকে, ভূসংলগ্ন পরিবাহীকে এই অন্তরিত পরিবাহীর উপরে কাছে নিয়ে আসলে, অন্তরিত পরিবাহী মিনস অন্তরক পাতের উপর বসানো কোনো পরিবাহী বা অন্তরক পদার্থ দিয়ে মোড়া কোনো পরিবাহী, এর নিকটে নিয়ে আসলে এই পরিবাহীটির ধারকত্ব বহুগুণে বৃদ্ধি পায়। জাস্ট এইভাবে ধারকত্ব বাড়ানোর এই যে যান্ত্রিক ব্যবস্থাটি, এর নাম রেখেছি আমরা ধারক। এটা গঠনগত সংজ্ঞা। অর্থাৎ গঠনগত সংজ্ঞা হিসেবে এইভাবে বলবো আমরা, কোনো অন্তরিত পরিবাহীর নিকটে এটি ভূসংলগ্ন পরিবাহীকে নিয়ে এসে কৃত্রিমভাবে বা কৃত্রিম উপায়ে অন্তরিত পরিবাহীটির ধারকত্ব বহুগুণে বৃদ্ধির ব্যবস্থাটিকেই বলা হয় ধারক। আমরা বিভিন্ন ধরনের ধারকের সঙ্গে পরিচিত, তার মধ্যে আমরা মূলত ধারকের তিনটে শ্রেণীতে ভাগ করে নিয়েছি। নাম্বার 1 সমান্তরাল পাত ধারক, সমান্তরাল পাত ধারক আর কিছুই নয়, দুটি সদৃশ পাত, হতেই পারে পাতটি বৃত্তাকার, হতে পারে পাতটি আয়তাকার, হতে পারে বর্গাকার, যাই হোক না কেন, দুটো সদৃশ পাত, একদম অবিকল একই রকম দেখতে পাত, তার মধ্যে একটি অন্তরিত, একটি ধরে নাও ভূসংলগ্ন। একটা অন্তরিত পাতের নিকটে একটি ভূসংলগ্ন পাতকে আনতে হয়। তাহলে এই যে ব্যবস্থাটি তৈরি হলো, এখানে দুটো সমান্তরাল পাতকে রাখা হয়েছে বলে এই সিস্টেমটির নাম রেখেছি সমান্তরাল পাত ধারক। হ্যাঁ, এবার যদি এমনটা হয় যে পাতদ্বয়ের মধ্যবর্তী স্থানে কোনো পরাবৈদ্যুতিক মাধ্যম রাখা হলো, হ্যাঁ, তাতে ধারকত্ব আরও বাড়বে, কারণ আমরা জানি পারিপার্শ্বিক মাধ্যমের উপরে ধারকত্ব নির্ভরশীল। হ্যাঁ, মধ্যবর্তী স্থান যদি বায়ু হয়, তখন এই ধারকটিকে আমরা বলতে পারি সমান্তরাল পাত বায়ু ধারক। মধ্যবর্তী স্থানে যদি পরাবৈদ্যুতিক মাধ্যম হিসেবে অভ্র রাখি, তখন এটাকে বলবো অভ্রধারক। অবশ্যই সমান্তরাল পাত অভ্রধারক, মানে মধ্যবর্তী মাধ্যমের ভিত্তিতেও নামকরণগুলো করা হয়ে থাকে। 2 নম্বর যদি বলি, 2 নম্বর হলো গোলীয় ধারক। গোলীয় ধারক আর কিছুই নয়, দুইটা সমকেন্দ্রিক ধাতব গোলক, যার একটি হবে অন্তরিত। আমি যদি ভিতরেরটিকে অন্তরিত রেখে বাইরেরটিকে ভূসংলগ্ন করি, তবুও আমরা এটাকে বলছি গোলীয় ধারক। যদি এমনটি হয় যে না, তুমি বাইরেরটিকে অন্তরিত অবস্থায় রাখবে আর ভিতরেরটিকে আর্থিং করবে বা ভূসংলগ্ন করবে, তবে সেটাও একটা গোলীয় ধারক। 3 নম্বর চোঙাকৃতি ধারক। চোঙাকৃতি ধারক আর কিছুই নয়, দুটি সদৃশ চোঙ, সদৃশ চোঙ বলুন না, সরি, এটা দুটি সমাক্ষীয় চোঙ। দুটি সমাক্ষীয় চোঙ যদি এইভাবে রাখা হয়, রেখে তার একটিকে যদি অন্তরিত, যে কোনো একটি অন্তরিত, ভিতরেরটি হতে পারে বাইরেরটি হতে পারে, তো অবশ্যই যেটাকে অন্তরিত রাখবে তার ঠিক অপরটা ভূসংলগ্ন রাখতে হবে। রেখে যে ব্যবস্থাটি তৈরি হবে তার নাম চোঙাকৃতি ধারক। এই হলো মূলত 3টে টাইপের ধারকের সঙ্গে আমরা পরিচিত। এখানে দুটি সদৃশ পাত সমান্তরালভাবে রাখা হয়েছে, তাই সমান্তরাল পাত ধারক। দুটি গোলক সমকেন্দ্রিকভাবে রাখা হয়েছে, এখানে গোলীয় ধারকে। চোঙাকৃতি ধারকে দুটি সমাক্ষীয় চোঙ স্থাপন করা হয়েছে, যার একটি অন্তরিত, একটি ভূসংলগ্ন। হ্যাঁ, তবে 3টি কৃত্রিমভাবে তৈরি এই যে 3 ধরনের ধারকের কথা এখানে আলোচনা করেছি, 3 ধারকের মধ্যে একটা বিশেষ সাদৃশ্য যেটা বর্তমান, খেয়াল করে দেখো, এই পাত আর এই পাত, সমান্তরাল পাত ধারকে যে পাত দুটি আমরা ব্যবহার করেছি, সেখানে পাতের ক্ষেত্রফল দ্বয়, পৃষ্ঠতল দ্বয় আর কি, এরা পরস্পরের সঙ্গে সমান্তরাল অবস্থায় আছে।
এখানে যদি গোলীয় ধারকে খেয়াল করি, গোলীয় ধারকের বাইরের গোলকটি এবং ভিতরের গোলকটি যেহেতু এরা সমকেন্দ্রিক, তাই এর পৃষ্ঠতল কখনোই পরস্পরকে ছেদ করবে না। মানে আমি বলতেই পারি এই তলটি যে কোনো বিন্দুতে অঙ্কিত স্পর্শক, এখানে অঙ্কিত স্পর্শক, এটা সমান্তরাল, অর্থাৎ তলদ্বয় সমান্তরালভাবে স্থাপিত। একইভাবে তৃতীয়টাতে এসে দেখো, সমাক্ষীভাবে স্থাপিত হলে এবং দ্বয়ের পৃষ্ঠতল যে বাইরের যে বক্র যে পৃষ্ঠতল আছে এটা সমান্তরালভাবে স্থাপিত আছে। তাই ধারকের, যে কোনো ধারকের, সেটা গোলীয় হোক, চুঙাকৃতি হোক আর সমান্তরাল বাধ্যরেখী হোক, আমরা প্রতীক হিসাবে ধারকের বর্তনীতে, তড়িৎ বর্তনীতে দেখিয়ে থাকি এই সিম্বলটি। অনেকটাই তড়িৎ উৎস বা ব্যাটারির যে সিম্বলটিকে আমরা দেখিয়ে থাকি সেই সিম্বলের মতোই, কিন্তু ব্যাটারিতে একটি বড় বাহু, একটি ছোট বাহু থাকে, যা একটি উচ্চ বিভব, একটি নিম্ন বিভবকে নির্দেশ করে। সেখানে ধারকের দুইটি যে আমরা এখানে দেখিয়ে থাকি, দুটি পরিবাহী সমান্তরাল। জাস্ট সমান্তরাল দেখানোর উদ্দেশ্য যে আমরা যে কৃত্রিমভাবে যে ধারকগুলো তৈরি করে নিয়েছি তাদের সাধারণ বৈশিষ্ট্য এই বৈশিষ্ট্যটি। হ্যাঁ, তবে সিম্বলে এই সিম্বলটির সঙ্গে ব্যাটারির সিম্বল অনেক সময় গুলিয়ে যায় জন্য, বা তড়িৎ কোষের সিম্বলটা অনেকটা সময় গুলিয়ে যায় জন্য, কোনো বর্তনীতে যখন ধারক এবং তড়িৎ কোষ দুটি একসঙ্গে থাকে একটু অসুবিধা হয়। এই ধারকের সিম্বল অনেকে এটাও দেখিয়ে থাকে।